ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সটির এলিমেন্টারি নাম্বার থিওরির এই চ্যাপ্টারটির উপরে আমরা আজকে নিয়ে 5টি ক্লাস করেছি এবং এই চ্যাপ্টারে আমরা যা আছে সব শেষ করে ফেলেছি এবং আশা করি আমি যা পড়িয়েছি এগুলো পড়লে হবে এবং তোমরা কিছু অঙ্ক এগুলো প্র্যাকটিস করবে। আহ, তো এখন আজকে আমরা আলোচনা করব আমরা তো পিছনে 3টা থিওরেম নিয়ে কনগ্রেন্সের উপরে 3টা থিওরেম ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি। আহ অয়েলার্স থিওরেম ছিল এবং ফার্মার্স থিওরেম ছিল। অয়েলার্স থিওরেম একটি স্পেশাল কেস। আজকে আমরা ফার্মার্স থিওরেম নিয়ে আলোচনা করব, রিলেটেড প্রবলেম নিয়ে আলোচনা করব, আর অনেক কিছু নিয়ে আলোচনা করব। চলো তো আজকে আমরা দেখে নেই যে আমাদের আজকে টপিকস গুলো কি কি। আহ দেখো, আজকে আমরা মূলত আলোচনা করব উইলসন্স থিওরেম এবং এটা রিলেটেড প্রবলেম এবং কিছু কনগ্রুয়েন্স সলিউশন নিয়ে আমরা আলোচনা করব, লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন সম্বন্ধে। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে আছো। আমাদের দেখো, আজকে আমরা উইলসন্স থিওরেম, গতদিন আমরা 2টা থিওরেম পড়েছি। সেটা কি কি ছিল? অয়লার এবং ফার্মার ছিল। আজকে আমরা কনগ্রুয়েন্সের উপরে আরো একটা থিওরেম পড়বো, সেটা হচ্ছে উইলসন্স থিওরেম এবং সেটা রিলেটেড প্রবলেম, এবং এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। এরপরে আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স সলিউশন সম্বন্ধে আলোচনা করব। আহ, আহ, যদি লিনিয়ার কনগ্রুয়েন্স যদি একটা থাকে, যদি লিনিয়ার কনগ্রুয়েন্স দুইটা থাকে, আমরা আজকে মূলত একটা লিনিয়ার কনগ্রুয়েন্স থাকলে কিভাবে আমরা সলভ করব সেটার আমরা রুলসগুলো লিখে দিব এবং পরবর্তীতে আমরা এক্সাম্পল গুলো দেখার চেষ্টা করব। তো যথারীতি আমি আছি তোমাদের জাহাঙ্গীর স্যার, সরকারি অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আহ তো চলো আমরা আজকে শুরু করি যে উইলসন্স থিওরেমটা স্টেটমেন্ট লিখি এবং পরবর্তীতে আমরা সেটা প্রমাণ করি। তো লেখো, উইলসন্স থিওরেম। কোশ্চেনটা এইভাবে থাকতে পারে। আমি কোশ্চেনটা লিখি। কোশ্চেন: স্টেট অ্যান্ড প্রুভ, স্টেট অ্যান্ড প্রুভ উইলসন্স থিওরেম। উইলসন্স থিওরেম। তো চলো আমরা স্টেটমেন্টটা দেখে নেই। উইলসন্স theorem: if p is a if p is a prime number and a p is equal to 1, এটা 1 লিখেছি, and ap is equal to 1, then এটা কমা দাও, then p minus 1 factorial is congruent to minus 1 mod p। এটা আমরা 1 টা এই পাশে আসলে এভাবে লেখা যায়, তোমরা পরীক্ষায় যে কোনো একভাবে লিখবে। p minus 1 factorial plus 1 congruent to 0 mod p। প্রুফটা কি? প্রুফটা আমরা শুরু করি ফার্মার্স থিওরেম দিয়ে। বাই ফার্মার্স থিওরেম we know if p is a prime number, if p is a prime number and ap is equal to 1, then a to the power p minus 1
is congruent to 1 mod p, mod p। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেই। now we put a is equal to 1 2 3 dot dot p minus 1 in 1, then আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করো যে আমরা সর্বশেষ কি বসাচ্ছি, p minus 1 বসাচ্ছি। আমরা p minus 1 বসাবো না কেন, এখানে একটু ব্যাখ্যা করি যে আমাদের এই ফার্মার্স থিওরেমে কি বলেছে বা উইলসন্স থিওরেমে কি বলেছে যে a p is equal to কি হতে হবে, 1 হতে হবে। এখন আমরা এই a is equal to যদি p বসাই তাহলে কি হচ্ছে, p p এর gcd 1 থাকছে না, কি হচ্ছে, p হচ্ছে। সেজন্য আমরা p minus 1 পর্যন্ত নিব। এর আগে তোমরা প্রাইম নাম্বারে দেখেছো যে p থেকে ছোট মানে তার একটা আগ পর্যন্ত, যেমন p এর আগ পর্যন্ত p minus 1 সেই পর্যন্ত আমাদের জিসিডি 1 হয়। আর যদি আমরা p নিয়ে নেই, p এর সাথে p জিসিডি 1 হয়, যার জন্য আমরা a is equal to p minus 1 পর্যন্ত নিব। এগুলো পিছনে তোমাদের ব্যাখ্যা করা হয়েছে, আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, দেন আমরা এর মান যদি 1 বসাই কি পাই দেখো, 1 to the power p minus 1 is congruent to 1 mod p। আমরা যদি 2 বসাই তাহলে 2 to the power p minus 1 is congruent to 1 mod p। আমরা যদি 3 বসাই 3 p minus 1 congruent to 1 mod p। এভাবে আমরা কোন পর্যন্ত বসাবো, p minus 1 পর্যন্ত। তাহলে লিখো p minus 1 to the power p minus 1 is congruent to 1 mod p। আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি, a to the power p minus 1 minus 1 congruent to 0 mod p। তাহলে এটা ধরো একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে আমাদের কি কি বলো, এর মান কি কি দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, a is equal to 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, ডট 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 p minus 1 দ্বারা। কাজেই এগুলো হবে সলিউশনস। এগুলো কি হবে, সলিউশনস কিসের, এই 1 নম্বর কনগ্রুয়েন্সের। তো চলো আমরা লিখি, so 1 2 3 dot 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 p minus 1 are the solutions of 1। therefore আমরা কি লিখতে পারি, therefore a to the power p minus 1 is congruent to a minus 1 a minus 2 a minus 3 dot 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 a minus p plus 1 mod p। এটা কিভাবে আসছে, a minus p minus 1 দ্বারা। আমি আরেকটু রিপিট করি, আমাদের 1 নম্বর কনগ্রুয়েন্সটা কি ছিল, a to the power p minus 1 is congruent to 0 mod p। আর এটার সলিউশন গুলো কি ছিল, 1 2, the solution a is equal to, এর সাপেক্ষে আমরা সলিউশন করছি, a is equal to 1 ছিল, 2 ছিল, 3 ছিল, ডট 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 p minus 1 ছিল। কাজেই আমরা লিখতে পারি a minus 1, এই যে এখানে আমরা যদি এটা ইকুয়েশন বলি, এটার একটা ফ্যাক্টর বা উৎপাদক, আবার a minus 2 সেটা একটা উৎপাদক,
a minus 3 সেটা একটা উৎপাদক, ডট 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 a minus p minus 1 সেটা একটা উৎপাদক। যেমন ধরো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা সলিউশন কি কি পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি। কাজে আমরা লিখতে পারি, এই যে লেফট সাইডের অংশ থেকে আমরা লিখতে পারি ডাজ x minus 2 is a factor of x square minus 5x plus 6, or x minus 3 is a factor of x square minus 5x plus 6. So we write x square minus 5x plus 6 is equal to x minus 2 x minus 3. এখানেও ঠিক তাই, এখানে x এর স্থলে তোমার কি আছে, a আছে, আর x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 বদলে কি আছে, এই যে এটা আছে a টু দি পাওয়ার p মাইনাস 1 মাইনাস 1, এটা তো যেহেতু কনগ্রেস মড থাকবে। আর লেফট সাইডে আমাদের কি আছে, a টু দি পাওয়ার p মাইনাস 1 মাইনাস 1, এবং এটার ফ্যাক্টর গুলো কি কি, a মাইনাস 1 a মাইনাস 2 a মাইনাস 3 ডট 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 a মাইনাস p মাইনাস 1। সেজন্য আমরা এটাকে কি লিখতে পারবো, এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমরা লিখতে পারছি কি, মাইনাস দাও এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, এটাও ঠিক তাই। এটা কি লেখা যাবে, a টু দি পাওয়ার p মাইনাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু লেখা যাবে a মাইনাস 1 a মাইনাস 2 a মাইনাস 3 ডট 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 a মাইনাস p মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা এখানে কনগ্রুয়েন্স আমরা সলিউশনের সাথে কম্পেয়ার করলাম। এরপরে যদি না বুঝো আমাকে মেসেঞ্জারে নক করো, আমি রিপ্লাই দিব। put a is equal to 0 in 2, এটাকে আমরা 2 নম্বর কনগ্রুয়েন্স বলি। in 2 প্রমাণের সাথে আমাদের is equal to 0 বসাতে হবে, বসাও। minus 1 কনগ্রুয়েন্স minus 1 minus 2 minus 3 ডট 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 কি আসে বলো, এখানে ইকুয়াল টু 0 বসাচ্ছি, মাইনাস p প্লাস 1 মড p। এখানে মনে থাকবে এই যে এখানে যদি 3টা দাগ থাকে মড p হবে মাইনাস 1। আচ্ছা, আমরা এখানে মাইনাস কয়টা আছে বলো, মাইনাস 1 টু দি পাওয়ার p মাইনাস 1, তারপরে ইন্টু 1 2 3 ডট 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 p মাইনাস 1 মড p। এখান থেকে আমরা মাইনাস কমন নিলে কি পাচ্ছি, মাইনাস 1। তাহলে দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এবং এখানে একটা মাইনাস। তাহলে মাইনাস কয়টি, মাইনাস 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 ডট 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 মাইনাস 1 2 3 p মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারবো, মাইনাস 1 টু দি পাওয়ার p মাইনাস 1। যদি দুইটা মাইনাস থাকে আমরা যেমন লিখি মাইনাস 1 টু দি পাওয়ার 2, এখানে যেহেতু p মাইনাস 1 সংখ্যক মাইনাস আছে তাই মাইনাস 1 টু দি পাওয়ার p মাইনাস 1। এই যে এখানে এই একটা, এই একটা, এই একটা, এবং এই একটা। তাহলে আমাদের এখানে কি কি থাকছে, এই 1 2 3 and p মাইনাস 1। তাহলে দেখো মাইনাস 1, আচ্ছা এটা আমাদের শেষ। এখন আমরা কি করব, এটাকে ইকুয়েশন নাম্বার দিতে পারো, এটাকে আমরা 2 পর্যন্ত দিয়েছি, এটাকে আমরা 3 দেই। আচ্ছা, p তো প্রাইম, p যদি প্রাইম হয় সেটা 2 হতে পারে, 2 হচ্ছে একমাত্র ইভেন প্রাইম তোমরা জানো, আর বাকিগুলো সবই অড। ইভেন প্রাইম নাম্বার স্টার্ট ফ্রম 2 বাই ডেফিনিশন অফ প্রাইম নাম্বার। তাহলে 2 হচ্ছে অনলি ইভেন নাম্বার এবং বাকিগুলো হচ্ছে আমাদের অড নাম্বার। তো আসলে লিখি here p is prime, here p is prime, so p is equal to 2 or odd numbers, p যেহেতু প্রাইম কাজে p এর মান 2 হবে অথবা যে কোনো অড নাম্বার হবে। দুইটা কেস আমরা পাচ্ছি, when p is equal to 2, when p is equal to odd, when p is equal to 2 then 3 implies 3 তে আমরা কি পাচ্ছি বলো, যে আমরা এখানে 3 লিখেছি,
3 তে কি পাচ্ছি -1 is congruent to -1 mod 2 2 পর্যন্ত আমরা নিব তাহলে -1 আর এখানে কি পাচ্ছি বলো -1 টু দি পাওয়ার এখানে যদি আমরা 2 বসাই 2 -1 পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি -1 টু দি পাওয়ার বলো -1 mod 2 এটাকে আমরা কি লিখতে পারি আমাদের কি প্রুফ করতে হবে p -1 factorial plus 1 is congruent to 0 mod p এখন p is equal to কত আমাদের 2 তাহলে আমাদের কি শুরু করতে হবে আমাদের শুরু করতে হবে 2 - 1 factorial plus 1 is congruent to 0 mod p অথবা 1টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই 2 - 1 factorial is congruent to -1 mod 2 এখানে 2 এর জন্য প্রমাণ করছি 2 লিখো mod 2 তাহলে -1 কি লেখা যায় আমাদের -1 প্লাস 2 is congruent to -1 গত ক্লাসে বলেছি এই মডের ভিতরে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারকে এবং 2 এর ডিভাইসের যেগুলো আছে যেমন 2 4 6 যে কোনো নাম্বার তুমি অ্যাড করতে পারো অথবা তুমি মাইনাসও করতে পারো তো এখানে আমরা 2 নিচ্ছি আমাদেরকে 2 - 1 ফ্যাক্টরিয়াল বানাতে হবে এটা কত আসছে 1 is congruent to -1 mod 2 এবং কনগ্রুয়েন্সের যে ডেফিনিশন এখানে একটু খেয়াল করো যে 1 মাইনাস হচ্ছে প্লাস এটাকে কিন্তু 2 দ্বারা 2 ডিভাইস 2 হচ্ছে কাজেই এখানে আমরা কিন্তু যে কোনো প্রয়োজনে 2 এর ডিভিজিবল যেগুলো আছে 2 নিতে পারি 4 নিতে পারি 6 নিতে পারি যে কোনো সংখ্যা নিতে পারি এখন আমাদের প্রয়োজন হচ্ছে 2 যেহেতু আমরা এখানে এটা 2 - 1 ফ্যাক্টরিয়াল আমরা তৈরি করব এখান থেকে লেখা যায় 2 - 1 factorial is congruent to -1 mod 2 1 factorial মানে 1 তাহলে আমরা এই p is equal to 2 এর জন্য হয়ে গেল এখন লেখো when p is odd numbers p যদি odd number হয় তাহলে কি পাচ্ছি আমরা then 3 implies এখানে 3 implies এখানে 3 implies কি হচ্ছে পেজে লিখি আমরা -1 is congruent to 1 2 3 dot p -1 এটা p -1 mod p আচ্ছা আমাদের এখানে যে -1 টু দি পাওয়ার p -1 ছিল সেটা কোথায় গেল -1 টু দি পাওয়ার p -1 p is odd p is odd p odd হলে p -1 ইভেন তাহলে এই এই যে -1 টু দি পাওয়ার p -1 টু দি পাওয়ার p -1 এটা কি হচ্ছে -1 টু দি পাওয়ার ইভেন -1 টু দি পাওয়ার ইভেন মানে হচ্ছে +1 যার কারণে এটা এখানে লেখার দরকার পড়ছে না তাহলে আমাদের বাকি আছে কি কি এটা চলে গেল বাকি আছে 1 2 3 p -1 ঠিক আছে আচ্ছা mod p আমরা লিখতে পারি -1 is congruent to দেখো সিরিয়াল আছে 1 2 3 থেকে p -1 পর্যন্ত আমরা জানি n factorial is equal to 1 2 3 dot সিরিয়াল সবই আছে কোনো গ্যাপ নাই আমাদের এখানে 1 থেকে p -1 পর্যন্ত আছে কাজে এটাকে আমরা লিখতে পারি p -1 factorial mod p প্রমাণ আমাদের হয়ে গেল p -1 factorial is congruent to -1 mod p তুমি এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো p -1 factorial plus 1 is congruent to 0 mod p এখন এটার উপর তোমাদের এক্সাম্পল পরীক্ষা আসে তোমাদের এগুলো এক্সাম্পল গুলো করতে হবে আমি একটা করে দিচ্ছি আশা করি তোমরা বাকিগুলো করবে
ঠিক আছে? আসলে আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা একটা এক্সাম্পল লিখি, একটু প্রবলেম লিখি। আশা করি তোমরা এটা এটা বুঝতে পেরেছো। এখানে যদি কোনো জটিলতা থাকে আমাকে অবশ্যই নক করবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। পরীক্ষায় আসে আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবেই যদি তোমরা করো, আশা করি সমস্যা হবে না। রিলেটেড প্রবলেমস, উইলসনস থিওরেম রিলেটেড প্রবলেম এখন আমরা করব। আমরা তোমাদের সুবিধার্থে পুরো প্রবলেমটা উঠিয়ে দিচ্ছি। প্রবলেম, শো দ্যাট 28 factorial plus 2330 is congruent to 0 mod 899। এটা এভাবে থাকতে পারে কোশ্চেনটা, যে show that 899 divides 28 factorial plus 233 এভাবে থাকতে পারে। কেন? আমরা কনগ্রেন্সের সঙ্গে শিখেছি যে a is congruent to b mod n। এটা দ্বারা কি বোঝায়? n divides a minus b। তাহলে আমরা লিখেছি কি 28 factorial plus 2330 is congruent to 0 mod 899। তাহলে এটা হচ্ছে a আর b হচ্ছে 0। তাহলে আমরা কি লিখতে পারি? 899 divides 28 factorial plus 233 minus 0। এটাকে এইভাবে লেখা যায়। তো এটা মানে আমরা যেভাবে আমাদের প্ল্যানিংটা কি, আমরা কিভাবে আগাবো সেটা আমরা একটু তোমাদের সাথে একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে 899, এটাকে আমরা ওই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক এই সিস্টেম স্ট্যান্ডার্ড ফর্মে নিব। 20 এখানে 29 এবং 31 হচ্ছে। এটা তোমাদেরকে একটু কষ্ট করে বের করে নিতে হবে যে যেহেতু এখানে দুইটাই প্রাইম নাম্বার হবে, এখানে খেয়াল করবে এখানে মডের ভিতরে যেটা আছে, যেহেতু আমাদের উইলসনস থিওরেমটা কি, p-1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু 0 মড p, মানে এখানে অবশ্যই p হতে হবে। মানে এর সব আর আমরা যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, এখানে কিন্তু বেস গুলো সবই কি ছিল? p ছিল। কাজে এটা তোমাকে একটু চেক করে দেখতে হবে যে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, পরে 5 দিয়ে যাচ্ছে কিনা, একটু সময় লাগবে, 7 দিয়ে যাচ্ছে কিনা, 11 দিয়ে যাচ্ছে কিনা, এভাবে দেখতে দেখতে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। মোটামুটি 2-3 দিয়ে শুরু করলে তো হবে না। তুমি একটু, যেহেতু এটা অনেক বড় সংখ্যা, তুমি 13, এরপর 17, 19 এগুলো দিয়ে ট্রাই করতে থাকো। 4-5 বার ট্রাই করলে হয়ে যাবে, যেহেতু আমরা বুঝতে পারছি যে এটা 3 দিয়ে যাবে না। আর এখানে যেহেতু এটা অনেক বড় সংখ্যা, তোমার এখানে এই দুইটা প্রাইম নাম্বারও আসতে পারে, তিনটাও আসতে পারে। তো এগুলো প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। তো আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা কিভাবে এটা আমরা এই ম্যাথটা সলিউশন করব। 899 এটাকে আমরা ভাঙালে এটা পাই। আচ্ছা, এখন আমরা কি করব? শো করব আমরা আমরা এটা দেখাবো যে 28 factorial plus 233 congruent to 0 mod 29, এটাকে দিব আমরা 1 নম্বর কনগ্রুয়েন্স। এবং নেক্সট আমরা দেখাবো যে 28 factorial plus 233 congruent to 0 mod 31, এবং এটাকে আমরা দিব 2 নাম্বার। তারপর আমরা লিখবো যে 1 and 2 implies 28 factorial plus 233 congruent to 0 mod 899। ব্যাস, আমাদের প্রমাণ এভাবে হয়ে যাবে। তাহলে আমরা এটা একটু ব্যাখ্যা করলাম। এখন আমরা এটার মেইন সলিউশনে চলে যাচ্ছি। দেখো, here 899 is equal to 2931। তো এখানে এগুলো দুইটা প্রাইম নাম্বার। আমাদের ফার্মার্স থিওরেম ছিল, if উইলসনস থিওরেম ছিল, if p is prime, then p-1 factorial plus 1 congruent to 0 mod p। এখানে আমাদের প্রাইম নাম্বার গুলো কি কি? প্রথম হচ্ছে 29, এরপরে 31। আমরা এখানে প্রথমে 29 নিয়ে কাজ করব। এখানে আমরা লিখি since 29 is prime, এখানে সবসময় প্রাইম নাম্বারই আসবে। since 29 is prime, so by
সো বাই উইলসনস থিওরেম লেখো কি আসছে 29 minus 1 factorial plus 1 congruent to 0 mod 29 তাহলে কি পাচ্ছি 28 factorial plus 1 congruent to 0 mod 29 আমাদের কি শো করতে হবে 233 আনতে হবে যেটা কোশ্চেন আমাদের 233 আছে দেন কি করা যায় আমরা তো তোমাদেরকে বলেছিলাম যে এই এই আমরা এই যে মডেল ভিতরে যা থাকবে প্রয়োজনে আমরা সেটা মাল্টিপ্লাই করতে পারবো আবার ডিভাইডও করতে পারবো তো এখানে দেখো আমাদের যেহেতু শো করতে হবে এটা একটু টেকনিক আছে শো করতে হবে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস কনগ্রুয়েন্ট টু প্লাস 233 is congruent to 0 mod 29 তো আমাদের 28 factorial okay congruent 0 okay mod 29 okay এখন কি বাকি আছে 233 আছে কি আমাদের এখানে 1 so we need আমাদের কত দরকার so we need 232 আমি এখানে যোগ করে দিব যোগ করে দিলে কেন যোগ করতে পারবো তুমি ক্যালকুলেটর নিয়ে করে দেখো 29 ডিভাইডস 232 যেহেতু 29 232 কে ডিভাইড করছে কাজেই এটা আমরা 232 অ্যাড করতে পারবো প্রয়োজনে আমাদের প্রয়োজন 233 সেজন্য আমরা নিচ্ছি আমরা যে কোনো কিছু 29 দ্বারা ভাগ যায় আমরা যে কোনো কিছু যে কোনো নাম্বার আমরা যোগ করতে পারবো প্রয়োজনে মাইনাস করতে পারবো তাহলে এখানে দেখো আমরা কিভাবে বুঝলাম যে এখানে 1 আছে আমাদের দরকার 232 এরপর আমরা চেক করে দেখবো যে 232 কে 29 ভাগ করছে কিনা যদি ভাগ যায় আমরা এটা সরাসরি অ্যাড করতে পারবো ঠিক আছে তো এটা আমরা সরাসরি লিখতে পারি 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 232 প্লাস 1 কেন নিচ্ছি এই যে আমাদের 233 দরকার প্রমাণের সাথে mod 29 বাস আমাদের একটা পার্ট হয়ে গেল 28 ফ্যাক্টোরিয়াল 233 is congruent to 0 mod 29 এটাকে আমরা এক নম্বর কনগ্রুয়েন্স দিচ্ছি এরপরে আবার এখন আমরা 31 নিয়ে কাজ করব লেখো again since 31 is a আগেরটা আমাদের তো আমাদের লাগ ভালো ছিল যে 29 minus 1 করবো আমরা 28 পেয়ে যাচ্ছি কিন্তু 31 এর ক্ষেত্রে তা হবে না বা অন্য ক্ষেত্রে তা নাও হতে পারে তো সেটার ক্ষেত্রে আমাদেরকে ওই ফ্যাক্টোরিয়াল এন্ড ফ্যাক্টোরিয়াল মধ্যে এটাকে ভেঙে 28 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আসতে হবে তো দেখি আমরা since 31 is a since 31 is a prime number so by Wilson's so by Wilson's theorem number so by Wilson's theorem কিভাবে বলো p minus 1 factorial 31 minus 1 factorial plus 1 congruent to 0 mod p এখানে p হচ্ছে 31 mod 31 তাহলে আমরা কি পাচ্ছি 30 factorial plus 1 congruent to 0 mod 31 আমাদের n factorial কে ভাঙলে কি হয় n factorial is equal to n into n minus 1 এখানে আমি শেষ করতে পারি n minus 2 আবার 8 factorial equal to কি লেখা যায় 8 7 6 factorial যখন যেটা প্রয়োজন আমাদের এখানে প্রয়োজন 31 factorial সেটাকে আমরা সরি 28 factorial আমাদের এখানে দরকার এখানে আমাদের দরকার হচ্ছে 28 factorial যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে 28 factorial plus 233 congruent to 0 mod 8 mod যা থাক এখানে আমাদের কি আসতে হবে 28 ফ্যাক্টরিয়াল নিয়ে আমি কথা বলছি 28 ফ্যাক্টরিয়াল আসতে হবে তাহলে এটা আমরা কিভাবে ভাঙাতে পারি 30 29 28 ফ্যাক্টরিয়াল পেয়ে যাচ্ছি প্লাস 1 congruent to 0 mod 31 এখন আমরা কি করব এই 30 কে কিভাবে কি লেখা যায় 30 কে লেখা যায় 31 minus 1 29 কে কি লেখা এটার সাথে কম্পেয়ার করে আমরা লিখবো এটার সাথে কম্পেয়ার করে কেন লিখবো কারণ 31 এর সাথে যদি 31 মিলে বা 62 হয়ে যায় সেটা আমরা বাদ দিতে পারবো তাহলে 30 কে লেখা যাচ্ছে 31 minus 1 29 কে লেখা যাচ্ছে 31 minus 2 28 ফ্যাক্টোরিয়াল আমাদেরকে রাখতে হবে 28 ফ্যাক্টোরিয়াল
plus 1 congruent to 0 mod 31। আচ্ছা, 31 কে 31 দ্বারা ভাগ যাওয়ার কারণেই এটা অটোমেটিক্যালি বাদ যাবে। কেন? তুমি বাদ দেওয়ার পরেও দেখবে যে এই কন্ডিশনটা আমাদের ফুলফিল করছে যে a মাইনাস বি কনগ্রুয়েন্সের যে নিয়ম যে এটার সাথে এটা বিয়োগ করব a মাইনাস বি। a মাইনাস বি কে কি দ্বারা ভাগ যাবে? n দ্বারা ভাগ যাবে। যদি যায় তুমি প্রয়োজনে যেকোনো কিছু লেফট সাইডে অথবা রাইট সাইডে অ্যাড করতে পারো, মাইনাস করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমরা বাদ দিচ্ছি। আগে আমরা অ্যাড করেছিলাম এই যে এখানে 232 প্রমাণের সাথে আমাদের 233 দরকার ছিল, তাই 232 আমরা এখানে অ্যাড করেছি। এখন 31 কে আমরা রিমুভ করছি ভাগ যায় বলে। আমরা চাইলে আরো 31 এর জায়গায় আমরা 62 লিখতে পারতাম। তারপরে আবার যদি 90 কত হয়? 93 ও আমরা লিখতে পারতাম। কিন্তু এখন আমাদের সেটা প্রয়োজন পড়ছে না। তাহলে 31 বাদ দিয়ে দাও, -1 থাকছে, -2 থাকছে, 28 ফ্যাক্টরিয়াল প্লাস 1 congruent to 0 mod 31। ফাইনালি কি পাচ্ছি? 2 into 28 ফ্যাক্টরিয়াল প্লাস 1 congruent to 0 mod 31। আচ্ছা, আমি ওই পৃষ্ঠাটা আবার নতুন করে লিখছি। এখানে আমাদের জায়গা হবে না। কি আছে বলো? কি লিখেছিলাম? 2 into 28 factorial plus 1 congruent to 0 mod 31 mod 31। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে, দেখো টেকনিকটা দেখো। আমাদের প্রমাণ করতে হবে 28 factorial plus 233 is congruent to 0 mod 31। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখানে কি আছে? 2 আছে। এই যে 2 আছে। তাহলে আমাদেরকে এমন কিছু এখানে নিয়ে আসতে হবে, এই যে এখানে নিয়ে আসতে হবে যাতে এটাকে 2 দ্বারা ভাগ যায়। 2 দ্বারা ভাগ যায়, মানে এরকম আসতে হবে যে 2 into 28 factorial plus 466 is congruent to 0 mod 31। পরে এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসছে? 28 factorial plus 233 congruent to 0 mod 31। ভাগ করার পরে এই যে ভাগ করার পরে এখানে আমাদের 2 আছে। তাহলে যেহেতু এখানে 2 আছে এবং আমাদের ভবিষ্যতে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে অবশ্যই 2 দ্বারা ভাগ করার পরে 233 যদি আমাদের আনতে হয়, তাহলে এখানে অবশ্যই কি থাকতে হবে? 466 থাকতে হবে। তো এখানে 466 নাই। এই 46 আনার জন্য আমাদেরকে কত অ্যাড করতে হবে? 465। চাইলে কি আমরা এটা অ্যাড করতে পারবো? না। আমাদের একটু চেক করে দেখতে হবে যে আহ আমাদের একটু চেক করে দেখতে হবে যে 465 কে আমরা অ্যাড করতে পারবো কেন? যে দেখো তো, ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটরে দেখো যে এই 31 ডিভাইস 465 হচ্ছে, এটা ভাগ যাবে। 465 কে 31 দ্বারা ভাগ করলে কত হয় সেটা দেখো। যেহেতু ভাগ যাবে কাজে আমি এখানে 465 অ্যাড করতে পারবো। 465 অ্যাড করলে এখানে 465 প্লাস 1 466 হবে। ভবিষ্যতে যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি পরে আমরা 233 পাচ্ছি। আশা করি এটা বুঝতে পারছো। 28 ফ্যাক্টোরিয়াল আমরা 465 অটোমেটিক নিচ্ছি। আবার দেখো এখানে বাদ দিচ্ছি। এই যে বাদ দেওয়া কিংবা নেওয়া, এটা টোটালটাই ডিপেন্ড করবে যে এই মডুলাসের উপরে এটাকে দ্বারা ভাগ যাচ্ছে কিনা। ভাগ গেলে আমরা বাদও দিতে পারি, আবার প্রয়োজনে নিতেও পারি। যেমন এখানে বাদ দিচ্ছি, আবার এখানে নিচ্ছি, সবই প্রয়োজনের খাতিরে। congruent to sorry 465 plus 1 congruent to 0 mod 31। এই যে এটাকে ভাগ যাচ্ছে 31 ডিভাইস 465। ক্যালকুলেটর এটা করে দেখবে এটার রেজাল্টটা কত। এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নাই, তো বলতে পারছি না। এটা তোমরা বাসায় চেক করবে। তাহলে 466 হচ্ছে mod 31। তাহলে আমরা কত পাচ্ছি? 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে কি পাচ্ছি? 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 congruent to 0 mod 31। আমরা প্রমাণ সেকেন্ড পার্ট হয়ে গেছে। আমাদের যে টার্গেট ছিল শুরুতে আমরা এক্সপ্লেইন করেছিলাম যে আমাদের প্ল্যান হচ্ছে এটা। তো 1 নম্বর ওকে, 2 নম্বর ওকে। এখন 1 এবং 2 হতে আমরা এই যে 29 দেখছো, 31 দেখছো, এটা পরে আমরা এখানে মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক এই সিস্টেমে করবে। thus thus from 1 and 2 we get। 1 নম্বর আমাদের কি ছিল? 1 নম্বর ইকুয়েশন কোথায়? 1 নম্বর দেখো এই যে এখানে, আর 2 নম্বর হচ্ছে এখানে।
লিখে দাও 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 congruent to 0 mod একবার লিখে দাও 899। বাস আমাদের প্রমাণ হয়ে গেল। এটার সাথে রিলেটেড আমি একটা তোমাদের কাজ দিয়ে দিচ্ছি, বাসায় করবে। বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো পারবে না, বুঝতে পেরেছো? দেখো আচ্ছা, এটার সাথে রিলেটেড একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে show that 18 factorial plus 1 is congruent to 0 mod 437। এটা করবে এবং এটার সাথে রিলেটেড আরো একটা প্রবলেম করবে, if p is a prime, এগুলো সবই পারবে আশা করি, বইতে আছে। if p is a prime of the form 4n plus 1, then 2n factorial is a root of the congruence, এটা অবশ্য লিনিয়ার কনগ্রুয়েন্স না, x স্কয়ার is congruent to -1 mod p। এটা করবে। আর প্রিভিয়াস লেকচারে যেটা আমাদের ছিল যে আমরা পারফেক্ট নাম্বারের অঙ্ক করেছিলাম, ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বারের অঙ্ক করেছিলাম। ওটার হোমওয়ার্ক মনে হয় দেওয়া হয়নি। ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার, ওইটার সাথে রিলেটেড আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। এখানে লেখো শো দ্যাট 496 is a পারফেক্ট নাম্বার। হিন্টস কি? হিন্টস হচ্ছে সিগমা n is equal to 2n। এরপরে আরো লিখো শো দ্যাট 120 is a 3 পারফেক্ট নাম্বার। আমরা কি দেখাবো? হিন্টস সিগমা n is equal to 3n, এই যে 3n। ওকে, এগুলো তোমরা করবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। তো আমাদের আরো একটা আইটেম ছিল আজকে যে লিনিয়ার কনগ্রেস আমরা কিভাবে সলভ করব, তাই না? এটা আমরা শুরুতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এটা আজকে আমরা করব। তো চলো আমরা একটু ঝটপট দেখে নিই। তাহলে এটা করলে আমাদের আইটেম গুলো আজকে শেষ হয়ে যাবে। এবং তোমাদের এখানে আমি যা যা করেছি অনেক কিছু করানো হয়েছে আমাদের আজকে। তোমাদের এটা এই চ্যাপ্টার উপর এলিমেন্টারি নাম্বার থিওরির উপর আজকে এটা পঞ্চম চ্যাপ্টার, এবং এখানে অনেক কিছু করানো হয়েছে। থিওরি যতগুলো আছে আমি সবগুলো করে দিয়েছি, অঙ্ক প্রত্যেকটা আইটেমের অঙ্ক করে দিয়েছি। আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো তোমরা এখান থেকে সকল অঙ্ক ইনশাল্লাহ কমন পাবে। তো চলো আমরা আজকে আলোচনা করি এখন। কি বলো, এখন আমাদের আইটেমটা হচ্ছে solution of linear congruence। এটার রুলস আমি একটু লিখে দেই। রুলস to find the incongruent solution of the linear congruence ax, লিনিয়ার কারণ x এর পাওয়ার 1 তাই লিনিয়ার, ঠিক আছে। ax congruent to b, আগেরটা a ছিল না, x ছিল না, সেই জন্য এটা সলিউশন প্রশ্ন আসেনি। যেহেতু এখানে x আছে তাই এখানে আমাদের সলিউশন করতে হবে। মড m দিতে পারো, n দিতে পারো, যা ইচ্ছা। আচ্ছা, এক নম্বর দেখো, রুল 1, ইফ আমাদের ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে ax, কনগ্রুয়েন্সটা কি? x congruent to b mod
এন। প্রথমে আমরা কি বের করব, জিসিডি বের করব এ এবং এম এর ভিতরে, এবং সেটা যদি ডিটা যদি ডাজ নট ডিভাইডস বি হয়, দেন the congruence, then the এটা congruence, then the congruence has no solution, কোনো সলিউশন থাকবে না। rule 2 if d is equal to am, যদি জিসিডি 1 হয় and 1 হয়, তাহলে তো d ডিভাইডস b হবেই, তাই না? যেহেতু এখানে 1, এটা লেখার দরকার নাই। then the congruence has an unique solution, একটাই সমাধান থাকবে, ইউনিক সলিউশন, ইনকনগ্রুয়েন্ট সলিউশন কি সেটা আমরা একটু পরে আলোচনা করছি। ইনকনগ্রুয়েন্ট সলিউশন। rule 3 if d is equal to am, এখানে ধরো কি আসছে, জিসিডি এখানে তো 1 ছিল, আর এখানে জিসিডি যাই থাক, যদি ডি কে ডিভাইড না করে তাহলে কোনো কনগ্রুয়েন্ট সলিউশন থাকবে না, এই কনগ্রুয়েন্সের কোনো সলিউশন থাকবে না। 1 হলে ইউনিক সলিউশন থাকবে। আর এখানে ধরো 1 না, 1 থেকে বড়, এটা আমরা কি লিখতে পারি, এটা এখানে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে 1 থেকে বড়, 2 হতে পারে, 3 হতে পারে। এটাকে যদি আমরা n ধরি তাহলে এটা কি হয়, এবং আমাদের দেখতে হবে যে ডি ডিভাইস বি হয় কিনা, অবশ্যই হতে হবে ডি ডিভাইস বি। এটাকে আমরা কি ধরে নিলাম, n ধরে নিলাম, বা যাই আসুক, এখানে 2 হতে পারে, 3 হতে পারে, মানে তাহলে ডি এবং n একই হচ্ছে, তাই না? যে ডি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, n হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি দেন the congruence has d incongruent solution, d incongruent solution। তোমাকে এটা দেখে মনে হতে পারে ইনকনগ্রুয়েন্ট সলিউশন, যদি এটাকে তুমি এক্স কনগ্রুয়েন্ট টু বি, এটাকে তুমি কোনো ইকুয়েশন ভাবো, যে এখানে আমরা যে সলিউশন পাচ্ছি, যেমন ধরো আগে আমরা কি পেয়েছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 2 অথবা 3 দ্বারা এই সমীকরণটা কি হচ্ছে, স্যাটিসফাই করছে। এখন এক্স ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করছে না। তো বিষয়টা আসলে এরকম না যে ইনকনগ্রুয়েন্ট সলিউশন, তার মানে এখানে যে আমি এক্স এর মান পাবো, এই এক্স এর মান যদি আমি 1 নম্বর কনগ্রুয়েন্সে বসিয়ে দিই, তাহলে এই কনগ্রুয়েন্সটা লেফট সাইড এবং রাইট সাইড সমান হচ্ছে না, বা এই কনগ্রুয়েন্সটা স্যাটিসফাই করছে না। বিষয়টা আসলে এরকম না। এই ইনকনগ্রুয়েন্ট সলিউশনের সাথে তোমাদের তোমাদের যে ইনকনগ্রুয়েন্স ক্লাস, সেই জিনিসটা রিলেটেড, তো সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। তো আপাতত তোমরা মনে রাখো যে আমরা যে সলিউশন গুলো পাচ্ছি সেটা হচ্ছে ইনকনগ্রুয়েন্ট সলিউশন। আর ইনকনগ্রুয়েন্ট সলিউশন কি সেটা যদি আমি আজকে সুযোগ পাই, তোমাদের একটা লিংক দিয়ে দিব, ওই লিংক সার্চ করলেই তোমরা দেখতে পারবে যে এই বিষয়টার উপর তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। তোমাদের যে কোনো সমস্যা তোমরা যদি গুগলে সার্চ করো, তোমরা তোমাদের সলিউশন কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে? তো চলো আমরা আজকে একটা এক্সাম্পল দেখি। আহ এখানে আমরা কয়টা পাচ্ছি, তাহলে এখানে একটু মনে রাখতে হবে যে এটা কিন্তু ডি সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশন আমরা পাচ্ছি, আর এখানে পাচ্ছি ইউনিক, এটাকে হাইলাইট করো। আর এখানে পাচ্ছি ডি সংখ্যক, হ্যাঁ, ডি যদি 2 হয় তাহলে 2টা সলিউশন, ডি যদি 6 হয় তাহলে 6টা সলিউশন, ডি যদি 5 হয় তাহলে 5টা সলিউশন আমরা পাবো। কিভাবে পাবো? তো চলো আজকে আমরা এটা দেখে নিই। প্রথমে রুল 3 একটা অঙ্ক করি। এই রুলের অঙ্ক ইম্পর্টেন্ট, যে কোনো রুলে আসতে পারে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও থাকতে পারে। ঠিক আছে? তো আসো দেখি আমরা একটা এক্সাম্পল করি। একটা প্রবলেম লিখি। লেখো সলভ 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 18x is congruent to 30 mod 42 mod 42। আরেকটা জিনিস, এই এখানে একটু নোট করে রাখো, নোটটা আমি একটু লাল কালি দিয়ে লিখি। একটা নোট করো যে এই ax is congruent to b mod n, এই ক্ষেত্রে এটার পরে এই ইকুয়েশনটাকে আমাদেরকে ডি দ্বারা ভাগ করতে হবে। পরে এটা আমরা কি করব, ডি দ্বারা ভাগ করব, a ডিভাইড ডি করব x
কনগ্রুয়েন্ট টু বি ডিভাইস ডি করব, এবং মডের ভিতরেও আমরা এটা কি করব, ডি দ্বারা ভাগ করব। এই জিনিসটা একটু মাথায় রাখবে। যদি ডি এর মান ইফ ডি ইজ ইকুয়াল টু 2, 3, 4, 5 ইত্যাদি হয়, আর ডি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা পাচ্ছি ইউনিক সলিউশন। আর এখানে যদি ডি যদি একেবারে ভাগ না, এখানে অবশ্যই ডি কে বি কে ভাগ করতে হবে, আর এই ভাগ যদি না করে আমরা কনগ্রেসের কোনো সলিউশন পাচ্ছি না। ওকে, আচ্ছা দেখো, আমরা জিসিডি বের করি। এগুলো খুব সোজা, প্র্যাকটিস করলে এগুলো সবই পারবে। লেখো হেয়ার a is equal to কত বলো, a is equal to 18, a x congruent to b, b is equal to কত 30, আর n is equal to কত, n is equal to হচ্ছে বা আমরা এখানে কি ধরেছিলাম n, আচ্ছা এখানে তো n ধরেছিলাম, তাহলে এখানে m ধরতে পারো, তাহলে এখানে n is equal to কত 42। আসলে দেখি অতএব d is equal to এখানে কি লিখেছিলাম বলো, a m, আসলে m হবে না, এখানে হবে n, এখানে যেটা থাকবে এখানে সেটা হবে, এখানে n লিখো, n, ঠিক আছে, মডুলাসের সাথে এখানে n লিখো, এখানে n লিখো, আর এখানে আমরা যে কোনো একটা রেজাল্ট ধরে নিলাম m, ঠিক আছে, এখানে m থাকলে এখানে m হবে, যেহেতু আমরা n লিখেছি তাই n হচ্ছে। আচ্ছা, d is equal to a n, এটা লেখার দরকার নাই, a কত 18, n কত 42, 18 এবং 42 এর জিসিডি কত বলো, 6, 6, and এখানে কি আছে, d ডিভাইস b, এখানে b কত 30, and 6 ডিভাইস 30, so the given congruence, the given congruence has কত সংখ্যক সলিউশন থাকবে, এই যে d তে d সংখ্যক, এই যে d যে পেয়েছি, d আমরা এখানে কত পেয়েছি 6, has 6 incongruent solution। incongruent সলিউশনের বিষয়টা তোমরা এটা ভেবো না যে এই এক নম্বর ইকুয়েশন x এর যে মান পাচ্ছে সেটা স্যাটিসফাই হবে না। ইনকনগ্রুয়েন্ট সলিউশন কনগ্রুয়েন্স ক্লাসের সাথে রিলেটেড, একটা কনগ্রুয়েন্স ক্লাসের সাথে অপর একটা কনগ্রুয়েন্স ক্লাস ডিফারেন্ট থাকবে, সেটাকে আমরা ইনকনগ্রুয়েন্ট বলছি, সেই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। আপাতত মনে রাখো যে এটা ইনকনগ্রুয়েন্ট সলিউশন, ইনকনগ্রুয়েন্ট সলিউশনস। আমরা 6টা সলিউশন বের করব, আসো কিভাবে। তো যেহেতু আমাদের এখানে ডি দ্বারা ভাগ করতে হবে, মেইন যে কনগ্রেস ছিল সেটাকে আমাদের ডি দ্বারা ভাগ করতে হবে, তো করি। অতএব 1 ইমপ্লাইজ ডি দ্বারা ভাগ করো, 6 দ্বারা ভাগ করে ফেলো, তাহলে কত পাচ্ছি বলো, 3x is congruent to 5 mod 7, যদি 6 দ্বারা ভাগ করি। এর কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে তোমাকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাধান মানে হচ্ছে x congruent to what, mod n, এখানে শুধু x রাখতে হবে 1, 2 হচ্ছে কোনো নেগেটিভ মান মাইনাস গ্রহণযোগ্য হবে না, মাইনাসকে প্লাস করতে হবে কিভাবে, এই মড n যোগ করে, মাইনাস যদি থাকে এই মডের সাথে n যোগ করে প্লাস বানাতে হবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর সেই আগের মতো যে মড 7, এই লেফট সাইড রাইট সাইড 7 দ্বারা ডিভিজিবল যে কোনো কিছু তুমি অ্যাড করতে পারো, মাইনাস করতে পারো। দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স, তো এক্স কে আমরা এটা যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি, কত হচ্ছে 3 into 5 15 হচ্ছে, এবং 15 কে 7 দ্বারা যদি আমরা ডিভাইড করি 14 চলে যাচ্ছে, শুধু এক্স থাকে। দেখো 15x is congruent to 25 mod 7, and 15x কে কি লেখা যায় 14x plus x congruent to, আর 25 কে কি লেখা যায় 3 কোন পর্যন্ত যাচ্ছে, ডিভাইড করলে 21 পর্যন্ত যাচ্ছে, এটা আমরা লিখতে পারি, এবং সেটা আমরা বাদ দিব কেন, তোমাদের অ্যান্সার অবশ্যই আহ, কি এখানে 7 এর সাথে রিলেটেড আছে কিনা, ভাগ যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা সেটাতে পরে আসছি। 14x কে 7 দ্বারা ভাগ যাচ্ছে, সেজন্য আমরা এটা বাদ দিতে পারি, আবার 21 কে 7 দ্বারা ভাগ যাচ্ছে, বাদ দিতে পারি, সো x is congruent to 4 mod 7, x is congruent to 4 mod 7। তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে
এখান থেকে এটা 7 থেকে কম আসে কিনা, অবশ্য কম আসতে হবে। ঠিক আছে, এটা মনে রাখার একটা টেকনিক যে 7 থেকে বেশি আসতে পারবে না, মোট 7 থেকে কম আসবে এখানকার রেজাল্টটা। ঠিক আছে, তাহলে আহ, আসো আমরা দেখি কি আসছে। তাহলে একটা সলিউশন আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে ফাইনাল রেজাল্টটা লিখি, x = 4। তোমাকে যেহেতু এখানে 6টা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাবা, তোমাকে যেটা করতে হবে, 4 পেয়েছি, 4 এর পরে তুমি এখানে মোট কত আছে, 4 + 7 করে দাও, কত হলো 11। 11 এর সাথে আবার 7 করে দাও, কত হলো 18। 18 এর পরে আবার 7 যোগ করে দাও, কত হলো 25। এরকম 6টা রেজাল্ট হবে, 1 2 3 4 25 7 32 32 এবং 39। এটা হচ্ছে আমাদের মেইন মোড 42 এর জন্য। ঠিক আছে, কিভাবে মনে রাখবে, এখানে যা পাচ্ছ এই মোড এটার সাথে 7 যোগ করো, তাহলে 4 11, আবার 7 যোগ করো, আবার 7 যোগ করো, আবার 7 যোগ করো, আবার 7 যোগ করো, কয়টা আসবে, এই 6টা। তাহলে আমরা ফাইনাল রেজাল্ট দেখি, দাস দা দাস দা incongruent does the incongruent solutions of the given congruence আমাদের কি ছিল, given congruence ছিল আমাদের 42, কাজে আমাদেরকে এটার সাথে কম্পেয়ার করে লিখতে হবে। আর এখানে যেটা পাচ্ছি 7, এটা শুধু এই ইকুয়েশনের জন্য। আর আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে এটা, কাজে তোমাকে এখন 6টা রেজাল্ট আরো অ্যাড করতে হবে। সেটা তাহলে মোট আমরা 42 লিখবো, কিন্তু মোট 7 লিখবো না। ঠিক আছে, এই যে মোট 7 এর সাথে 4, হ্যাঁ, আবার এটার সাথে 7 যোগ করছি, এটা আবার কিন্তু তোমার অন্য আরেকটা ক্লাস। আবার এই যে 18, এটা অন্য আরেকটা ক্লাস। 25, এটা অন্য আরেকটা কনগ্রুয়েন্স ক্লাস। এক ক্লাসের সাথে আরেক ক্লাসের সলিউশনের কোনো মিল থাকবে না, সেজন্য এটাকে বলা হচ্ছে ইনকনগ্রুয়েন্স সলিউশন। আচ্ছা দেখো, অফ দ্য গিভেন কনগ্রুয়েন্স আর, এখানে একটু আমরা ভালো মতো লিখি, x is congruent to, সরাসরি লিখে দাও 4 7 যোগ করো, 11 7 যোগ করো, মোডের সাথে 7 ছিল আমাদের, 18 25 1 2 3 4, আরো দুটো লাগবে 25 32 39। এখানে আমরা কি লিখবো, mod 42। তো এরকম অনেক প্রবলেম আছে, তোমরা এগুলো মেডিকেল স্টুডেন্ট সলভ করবে। আমরা কি আরেকটা প্রবলেম করব তোমাদের জন্য, আসো আরেকটা প্রবলেম করি, দেখি তোমাদের সুবিধা হয় কিনা। আর এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে এই এতটুকু অংশ তোমাদের একটু ভালো মতো বুঝতে হবে। এতটুকু অংশ যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের উদ্দেশ্য থাকবে সবসময় যে দুটা জিনিস খেয়াল রাখবে, এক্স নিয়ে আসতে হবে এবং যেটা দ্বারা ডিভাইডস হবে সেটা বাদ দিতে পারবো আমরা। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। আমরা আরেকটা প্রবলেম করি, কোশ্চেন লিখি সংক্ষেপে। ধরো এখন আছে আমাদের 64x is congruent to 16 mod 84। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a হচ্ছে here a is equal to 64, b is equal to 16 আর n is equal to 84। জিসিডি বের করো, d is equal to a n, a b না কিন্তু a এবং n এর সাথে কত 64 84, 64 84 কত হচ্ছে 4 হবে, and 4 divides 16, d divides b, 4 divides 16, so এখানে আমরা ইকুয়েশন দেই, so 1 বলতে লিনিয়ার কনগ্রুয়েন্স কে বোঝাচ্ছে, so 1 has 4 incongruent solutions। আসলে এরপর কি করতে হবে, এই 4 দ্বারা ভাগ করতে হবে, মেইন ইকুয়েশনকে করে ফেলি। অতএব 1 implies কত আসে বলো, 16x is congruent to 4 mod 21। আবার 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4x is congruent to কত হচ্ছে 1 mod 21। এখানে খেয়াল করো, আমাদের এখানে কি নিয়ে আসতে হবে, x নিয়ে আসতে হবে। x নিয়ে আসা যায় কিভাবে, এই যেহেতু আমাদের এখানে 21 আছে, তোমার টার্গেট থাকবে হয় 22x নিয়ে আসা
অথবা 20x নিয়ে আসা। মাইনাস আসলে সেটা আমরা প্লাস করতে পারবো, সমস্যা নাই। এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, এক কম অথবা এক বেশি। 21 ইজ ইকুয়াল টু এই কত আসতে হবে, 22 অথবা 20x। তাহলে এক কম বেশি হলেও আমাদের সমস্যা হবে না। আমরা যদি 5 দ্বারা গুণ করি কি হচ্ছে দেখো তো, 20x ইজ কনগ্রুয়েন্ট টু 5। উভয় পাশে একই জিনিস দ্বারা গুণ করতে হবে। শুধুমাত্র মড দ্বারা যেগুলো ভাগ যায় সেগুলোকে আমরা যেকোনো এক পাশে করতে পারি, কিন্তু আমরা যখন গুণ করব তখন উভয় পাশে আমরা এই যে গুণ করছি। তাহলে এখানে কি হয়, 20x কে কি লেখা যায় বলো, 21x minus x is congruent to 5 mod 21। 21x কে 21 দ্বারা ভাগ যাচ্ছে, কাজে এটা আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে কি হচ্ছে, মাইনাস এক্স ইজ কনগ্রুয়েন্ট টু 5 mod 21। মাইনাস টু কে পাশে দিয়ে দাও, যেহেতু আমাদের এক্স এর মান দরকার। কত হচ্ছে, -5। তো তোমাদেরকে আমি বলেছিলাম যদি এক্স ইজ ইকুয়াল টু কখনো মাইনাস আসে আর এখানে মড এন থাকে, তাহলে এই মাইনাসের সাথে এন যোগ করে প্লাস আনতে হবে। এই যে এখানে আমি দেখিয়েছিলাম, মাইনাসের সাথে মড যা হবে সেটার সাথে যোগ করে প্লাস মানটা আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো x ইজ কনগ্রুয়েন্ট টু -5 প্লাস 21। এই 21 আমরা কেন আনতে পারলাম, কারণ 21 কে 21 দ্বারা ভাগ যাচ্ছে, সেজন্য আমরা এটা আনতে পারলাম। অর্থাৎ দেখো এখানে প্লাস মান চলে আসছে, এখানে অবশ্যই প্লাস মান আসতে হবে। এখানে আমি বলেছি তোমাদেরকে আগে যে এখানে প্লাস মান অবশ্যই আসতে হবে, প্লাস মাইনাস মান হবে না। অতএব x ইজ কনগ্রুয়েন্ট টু 16 mod 21। ওকে, এরপরে আমাদের কয়টা সলিউশন আসার কথা, জিসিডি কত আসছে আমাদের 4, চারটা সলিউশন আসার কথা। তাহলে কি কি আসবে, 16 21 অ্যাড করে দাও, তাহলে কত হচ্ছে 37। আবার 21 অ্যাড করো, তাহলে কত হচ্ছে 58। আবার 21 অ্যাড করো, তাহলে কত হচ্ছে 79। 79, এই কয়টা রেজাল্ট আমাদের আহ আসতে হবে, সেটা আমরা ফাইনালি লিখি। এবং মেইন আমাদের কনগ্রেস ছিল 84 আর এখানে হচ্ছে 21, সেটা একটু খেয়াল রাখবে ফাইনাল রেজাল্ট লেখার সময়। আর তোমাদের যে লিংকের কথা বলেছিলাম, যে ইনকনগ্রুয়েন্ট সলিউশন বোঝার জন্য, ইনকনগ্রুয়েন্ট সলিউশন বোঝার জন্য, হ্যাঁ, আমরা এই লিংক একটা আছে, সেটা তোমরা গুগল সার্চে গিয়ে তোমরা লিংকটা কপি করে তোমরা সার্চ করতে পারো, তাহলে ইনকনগ্রুয়েন্ট সলিউশন সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আসলে বাদ দাও এই পেজটা। তাহলে আমরা কি পাচ্ছি, 16। আচ্ছা, এখানে লিখি আমরা, দাস, নতুন পেজেই যাই, দাস the 4 incongruent solutions of 1 are, বলো, x is congruent to start from কত থেকে, 16 থেকে, 16 21 অ্যাড করে দাও, কত হচ্ছে 37। আবার 21 অ্যাড করো 58। আবার 21 অ্যাড করো 79। চারটা, 1 2 3 4। তাহলে কত হবে, আমাদের মেন প্রশ্নে 21 ছিল না 84 ছিল, 84 ছিল। তাহলে আমরা এখানে 84 লিখে দেই, 84। এগুলো খুবই সহজ জিনিস, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। মাই স্টুডেন্ট, আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, কাজগুলো অবশ্যই করবে তোমরা। প্র্যাকটিস করো, যদি না বুঝো আমাকে একটু জিজ্ঞেস করো। 1 7x is congruent to 15 mod 40। এগুলো কিছু হোমওয়ার্ক দিয়েছি, এগুলোর সাথে এগুলো করে আমাকে দেখাবে। ঠিক আছে, 2 5x is congruent to 2, যদি d ডিভাইস b না হয় তাহলে নো সলিউশন। ওকে, নো সলিউশন, একটু মাথায় রেখো। 5x congruent to 2 mod 7। আরো দিয়ে দিচ্ছি, 19x is equal to 15 mod 24। এগুলো প্র্যাকটিস করো। আরো দিব, দেই, 34x is congruent to 60 mod 98। এগুলো তোমরা প্র্যাকটিস করো মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা আজকে আমাদের আর সময় হচ্ছে না, সম্ভবত আমরা যা করলাম, এই যে আমরা
এই যে লিনিয়ার কনগ্রুয়েন্স যে আমরা সলভ করলাম, এগুলো এই মেইন যে প্রবলেমটা হচ্ছে যে আমি এক্স কে নিয়ে আসবো, এই যে আমি ভাগ করছি, তারপরে মডের ভিতরে যা আছে ওটা দ্বারা ভাগ করলে আমরা বাদ দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই একটু খেয়াল করবে। আর উম, আহ, ভাগের বিষয়টা খেয়াল করবে। আর এই যে যে আমরা যে জিসিডি ডি ডি পাচ্ছি, এটার সাথে ডি সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাচ্ছি। অর্থাৎ রুলসটা আমরা যেভাবে লিখিয়ে দিয়েছি সেভাবে তোমরা ফলো করবে। এর আগে আমরা এই কনগ্রুয়েন্সের উপর যে দুইটা থিওরেম ছিল, অয়েলার্স থিওরেম, ফার্মার্স থিওরেম, অয়েলার্স থিওরেম, ফার্মার্স থিওরেম, সেগুলো তোমরা আশা করি ফলো করবে। ফলো করার পরে একটু ওয়েট করো। আচ্ছা দেখো, এগুলো ফলো করবে। ওইখানকার যে রিলেটেড প্রবলেম গুলো ছিল, আহ, আহ, টাউ, সিগমা ফাই, ওইসব জিনিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। আর এর আগে ওই যে ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক, এবং আমি যে কিছু ফর্মুলা লিখে দিয়েছিলাম যে টাউ, সিগমা ফাই, ওগুলো সব প্রুফ করা হয়নি। ওগুলো প্রুফ পরীক্ষায় মাঝে মধ্যে আসে এবং সেগুলো তোমাদের করতে হবে। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের উপর আমরা সবই দেখে ফেলেছি। হয়তো কিছু আইটেম বাদ করতে পারে, তোমরা সেগুলো প্র্যাকটিস করে আহ, নিজেকে এই চ্যাপ্টার উপর উপর তৈরি করো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা ফোর্থ ইয়ারে তোমাদের আছে, মাস্টার্সে আছে, এবং ভাইভায় কিন্তু এই ফার্স্ট ইয়ারের যে বেসিক জিনিসগুলো আছে এখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে। তো আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে। না বুঝলে আমাকে নক করবে মেসেঞ্জারে, আমি এগুলো অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করব। তো তোমরা নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ।